হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 21-এর পরের অংশ, দ্য ম্যানিপুলেটর। গালের উপর চামড়ার ছোঁয়া পেয়ে আমার ঘুম ভাঙে। আমি গড়গড় করে উঠি। দুনিয়া এখনও ঘুরছে। চোখ খুলে দেখি আমার ছায়া বিছানার পাশে দাঁড়িয়ে আমার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছে। ও গ্রেট! আমি গুদমরুদ করি। তুমি এসে পড়েছ? লিটল মাউস, তুমি কি মাতাল? অবভিয়াস, জিজ্ঞেস করার কি দরকার আছে? আমি বিড়বিড় করি, মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়া লালা টেনে নেই। এখনও এতটাই মাতাল যে লজ্জা লাগছে না। কাঁপতে কাঁপতে উঠে বসি। রুমের চারপাশে তাকাই। লাইট এখনও জ্বালানো। মনে হয় আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর আমার স্টকারকে আলোতে দেখা খুব অস্বস্তিকর। আলোতে ওকে বেশি বাস্তব লাগে, আর সেটা আমি পছন্দ করি না। লাইট বন্ধ করো, আমি আদেশ দেই। ওর চোখে চোখ ফেলি না। আমি বেশি পছন্দ করি যখন ওর মুখের ছায়ায় কেবল দেখতে পাই। ও ঘুরে গিয়ে লাইট বন্ধ করে দেয়। আমি এতটাই অবাক হই যে প্রায় আরেকটা আদেশ দিয়ে ফেলতাম ও কি করে দেখার জন্য। আবার অন্ধকারে লুকিয়ে যায় ও। যখন ও রুমের মধ্যে হাঁটে, অন্ধকার যেন ওর সাথে লেপ্টে থাকে। ওই অন্ধকার, আমি ঠিক বুঝতে পারি না আমাকে বেশি কি ভয় দেখায়, অন্ধকারের মধ্যে থাকা না আলোতে থাকা। আমাকে জিন্স খুলতে হবে। আমি ধরে নিচ্ছি তুমি দেখবে, তাই না? এখন আমার মধ্যে যে সাহসের বন্যা বইছে তা পুরোটাই অ্যালকোহলের জন্য। কোনো ফলাফল নিয়ে ভাবছি না। ওর হুমকির কথাও মনে নেই। এমনকি যে ভয়টা সবসময় থাকতো সেটাও এখন চাপা পড়ে গেছে। এখন মনে হচ্ছে আমি যে কোনো কিছু বলতে পারি, যে কোনো কিছু করতে পারি। যেন মাতাল থাকা আমাকে একটা বর্ম দিয়ে দিয়েছে, যদিও বাস্তবে এটা আমাকে আরও বেশি দুর্বল করে তুলেছে। ও দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, হাত ক্রস করে আমাকে দেখতে থাকে। যখন আমি জিন্সের বোতাম খুলি আর ধীরে ধীরে পায়ের নিচে নামাই। শোনো, আমি শুরু করি। প্যান্টের পা ফুটোর মধ্য থেকে পা বের করার সময় হোঁচট খাই। কে স্কিনি জিন্স আবিষ্কার করেছে আর আমি কেন পরেছি? আমি তোমার নাক পর্যন্ত জানি না। তুমি কোনোদিন জিজ্ঞেস করনি, ও উত্তর দেয়। এখন জিজ্ঞেস করছি, কিটি ক্যাট। অবশেষে পা বের করে নেই আর বিজয়ের হাসি দেই। এক পা শেষ, আরেকটা বাকি। শোনো, আমি আবার বলি, ওর মুখ খোলার আগেই। তোমাকে কিটি ক্যাট বলে ডাকতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু যখন তুমি সেটা চিৎকার করে বলবে তখন কিন্তু সেটা তেমন ভালো শোনাবে না। ও ঠাট্টা করে, গলা আগের চেয়ে কাছ থেকে শোনা যায়। আমি দেখি ও দরজা থেকে সরে এসেছে। অন্ধকারের মধ্যে ওর অবয়ব এগিয়ে আসছে। আমি নাক দিয়ে হেসে উঠি। তুমি তাই ভাবো? আমি বাজি রাখি সেটা খুব ভালো শোনাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দেই। ওর পুরো শরীর যেন পাথর হয়ে যায়, আর এতে আমি আরও সাহস পাই। অন্য পা থেকে প্যান্ট খুলে ফেলি। এবারেরটা তুলনায় সহজেই করি। তারপর আমি বিছানার উপরে উঠে যাই। গায়ে শুধু ব্রা, টি শার্ট আর বেগুন রঙের থং। ও আমার পাচার ভালো ভিউ পায়, কিন্তু সেটা এখন আমার চিন্তার বিষয় না। আমি একটা বালিশ টেনে নেই আর সেটার উপর চড়ে বসি। অ্যাডি, ও গর্জে ওঠে, সাবধান করে। ওর গলার সেই গভীর কম্পন আমার উরুর মাঝে ভিজে ভাব নিয়ে আসে। ওর গলার আওয়াজে আমার শরীরে শারীরিক প্রতিক্রিয়া হয়। এটা অন্যায়, কিন্তু এখন মনে হয় এটা আমার পক্ষে কাজ করছে। আমি বালিশের উপর ঘষি, মাথা পেছনে ফেলে মুচকি স্বরে বলি, কিটি ক্যাট। আমি চিৎকার করে উঠি যখন চোখের কোণ দিয়ে দেখি ওর হাত আমার দিকে ছুটে আসছে। অ্যালকোহল আমার সব রিফ্লেক্স মুছে দিয়েছে, তাই যখন ও আমার চুল টেনে ধরে আমি কিছুই করতে পারি না। আমার পিঠ বাঁকা হয়ে যায় যখন ও আমার মাথা পেছনে টেনে ধরে। ওর সেই সুন্দর দাগওয়ালা মুখ আমার উপরে নেমে আসে। সেই অভিশপ্ত ইন ইয়াং চোখ, ঘন চোখের পাপড়িতে ঢাকা। ও ভয়ঙ্করভাবে সুন্দর। আর এখন ও রেগে আছে। কি? আমি নিরীহ মুখে নিঃশ্বাস ফেলে বলি। ও নিচে নেমে আসে আর নরমভাবে ওর ঠোঁট আমার ঠোঁটে ছুঁয়ে দেয়। যেখানে আমাদের ঠোঁট ছুঁয়েছে সেখান থেকে বিদ্যুৎ খেলে যায়। আমি হঠাৎ শ্বাস টেনে নেই। ওর স্পর্শে আমার শরীরে যে প্রতিক্রিয়া হচ্ছে তাতে আতঙ্কিত হই। জেইড, ও ফিসফিস করে আমার ঠোঁটে ঠোঁট রেখে। এটাই একমাত্র নাম যা এখন থেকে তোমার মুখ থেকে বের হবে।
বিশেষ করে যখন তুমি নিজের সে ছোট্ট পুষিকে ভালো লাগাচ্ছ। আর যখন তুমি তোমার পুষিকে ভালো লাগাবো, তখন তুমি আমাকে গড বলে রাখবে। আমার ফুসফুসের সব অক্সিজেন উবে যায়। যদি ও আমার আত্মা ফেরত দিত, সেটা আবার হারিয়ে যেত। আমার মনে হয় লুসিফার নামটা তোমার জন্য ভালো হবে, আমি ফিসফিস করে বলি, ঠোঁট ওর ঠোঁটে লেগে গিয়ে। ওর মুখে পাপময় হাসি ফুটে ওঠে। সাদা দাঁত 1 সেকেন্ডের জন্য দেখা যায়। সেই 1 সেকেন্ডেই মাতাল মগজে মনে পড়ে যায়, এখন আমার মুখের সামনে থাকা মানুষটা খুবই বিপজ্জনক। এখন ওকে সরিয়ে দিতে হবে। আমি আরেকটু পিছনে হেলি, মুখ ওর থেকে দূরে সরাই। আবারও আমাকে আক্রমণ করতে চাচ্ছ? এবার কি জোর করে আমার লিঙ্গ তোমার মুখে ঢোকাবে? আমি ওর দিকে চোখ ভরে ঘৃণা ভরা দৃষ্টিতে বলি, ভাবছিলাম। ও মনোযোগ দিয়ে বলে, আজ রাতে তোমার মুখে আমার লিঙ্গে দেখা পেলে ভালো লাগতো। কিন্তু তারপর একটা কিন্তু আসে। আর মাতাল অবস্থায় আমি খুব অপমানিত বোধ করি। আমি ভ্রু উঁচু করি, কিন্তু ওর মতো ভয়ানক লাগে না। কিন্তু তুমি এখনো মাতাল, আর তোমার গলায় আমার লিঙ্গ ছোঁয়া মাত্র তুমি বমি করে দিবে। এবার সত্যি সত্যি আমি অপমানিত হই। আমার মুখ হা হয়ে যায়। আমি করতাম না, তুমি একটা গাধা। আমি ওর থেকে সরে যেতে চাই, কিন্তু ও চুল টেনে ধরে আমাকে আটকে রাখে, সর্বদা জোর করে। কেউ কিভাবে মানুষটাকে ভালোবাসতে পারে? ও অন্ধকারে হেসে ওঠে, এক নির্মম হাসি। কিন্তু সেই হাসিতে ওর মুখ শয়তানের রূপ নেয়, হ্যান্ডসাম অথচ নিষ্ঠুর। তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি চাও? ও ঠাট্টা করে, চোখ চাঁদের আলোতে চকচক করে। আমি ওর দিকে চোখ কুঁচকে তাকাই। কখনোই না। জানো, তুমি ঠিকই বলেছিলে, আমি বমি করে দিতাম। কিন্তু সেটা তোমার ছোট লিঙ্গ হ্যান্ডেল করতে না পারার জন্য নয়, বরং সেটা দেখে আমি এতটাই ঘৃণিত হতাম যে আমার মুখ দিয়ে ঝাঁঝালো শব্দ বেরিয়ে আসে, কোনো রকম ফিল্টার ছাড়া। ভয় চাপা পড়ে গেছে, তাই মুখে কোনো রাশ নেই। ও ভ্রু উঁচু করে তাকায়, আর আমার মুখ শুকিয়ে যায়। শালা, ওর ভ্রু উঁচু করাটা তো ভয়ঙ্কর লাগে কেন? ও আমার দিকে তাকিয়ে থাকে। আমি নিঃশ্বাস আটকে থাকি। ওর ছেড়ে যাওয়ার, আমাকে মেরে ফেলার, আঘাত করার জন্য অপেক্ষা করি। যখন ওর আরেকটা হাত জিপারে যায় আর ধীরে ধীরে নামাতে থাকে, তখন আমি বুঝি আমি বিপদে পড়েছি। তুমি মুখ বন্ধ রাখতে পারলে না এডি? তুমি এত সাহসী হতে চাও না? তাহলে এখন দেখো বুদ্ধিমান মুখের ফল কি হয়। তুমি ঠিকই আমার মাল গিলে খাবে, যেমন একটা খারাপ মেয়ে খায়। আর তুমি পছন্দ করলে কিনা আমি পাত্তাই দেব না। ও হঠাৎ করে আমার মুখ ছেড়ে দেয়, কিন্তু যে হাতটা আমার চুলে জড়ানো ছিল সেটা টেনে আগের জায়গায় নিয়ে আসে। আমি ঝাপসা চোখে ওর দিকে রাগে তাকাই, কিন্তু সেটা ওকে আরো উস্কে দেয়। ও দ্রুত কঠিন টানে নিজের লিঙ্গ খোঁচাতে থাকে। বেশি সময় লাগে না, ও আবার গর্জন করতে থাকে। গলার শিরাগুলো ফুলে ওঠে। আমার নাম কি? ও গর্জায়। কিটি। ও হঠাৎ নিজের কক ছেড়ে দিয়ে আমার গালে একটা ছড় মারে। ব্যথা লাগে, কিন্তু তেমন ক্ষতি হয়নি। আমি দাঁতে দাঁত চেপে বলি, জেইড। ও তীব্র শ্বাস নেয়। মুখ খোলো, লিটল মাউস, এখনই। আমি মুখ না খোলায় ও আবার নিজের লিঙ্গ দিয়ে আমার গালে আঘাত করে, এবার আগের চেয়ে জোরে। আমি ওর এই ছড় মারা নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি। ভেতরে ক্রোধ জ্বলতে থাকে। আমি ওর লিঙ্গের মাথার কামড়ে সেটা কেটে ফেলতে ইচ্ছে করে। তুমি আসলে এখন আমাকে পরীক্ষা করতে চাও? ও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেই অভিশপ্ত ভ্রু উঁচু করে ভারী শ্বাস নেয়। ও ইংয়াং চোখ কামনায় চকচক করে। আর ও যতই আমাকে শাস্তি দিক, তবুও এমনভাবে তাকায় যেন আমি ওর দামি রত্ন। অবশেষে আমি মুখ খুলি, চোখে ঘৃণা ছড়িয়ে দিয়ে। ও পাপময় হাসি দিয়ে বলে, এখন আমাকে ধন্যবাদ দাও। আমি পাথরের মতো শক্ত হয়ে যাই, রাগে গা পুড়ে যায়। ও কি চাইছে? তুমি আমাকে ধন্যবাদ দাও কারণ তোমাকে আমি আমার সব মাল গিলতে দিচ্ছি, অ্যাডেলিন। ওর কণ্ঠে অন্ধকার এক শীতলতা নামে। আমি ভয়ের সঙ্গেও ওকে অস্বীকার করার সাহস খুঁজে পাই না। আমার মাথায় ভেসে ওঠে ওর বন্দুক মুখে ধরে আমাকে বিছানায় বেঁধে ও যা চাইছে তা নিয়ে নেওয়া দৃশ্য। সেই ভয় আমার হাড়ে গেঁথে যায়। ধন্যবাদ, আমি ক্রুদ্ধ কণ্ঠে কেঁপে কেঁপে বলি। কথা শেষ হতেই ওর লিঙ্গ থেকে গরম মাল আমার মুখে ছিটিয়ে পড়ে। ওর গলা থেকে গভীর গর্জন বের হয়, সেটা সোজা আমার তলপেটে গিয়ে আঘাত করে। আমি উরু চেপে ধরি। লবঙ্গের মতো লবণাক্ত স্বাদ জিভে ছড়িয়ে পড়ে। খুব ইচ্ছে করে ওর মুখে এগুলো ফিরিয়ে দিতে থুতু ফেলে দেই। ফাক, ভালো মেয়ে, ও নিঃশ্বাস ফেলে বলে।
এর জবাবে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ওর কথায় আমার গা শিরশির করে ওঠে আর ঘৃণা আরও বেড়ে যায়। যখন শেষ ফোঁটা মাল আমার ঠোঁটে পড়ে, ও আবার আমার মুখ চেপে ধরে, গাল চিপে ধরে, যাতে আমি এগুলো ওর মুখে ফিরিয়ে দিতে না পারি। গিলে ফেলো, ও আদেশ করে, কণ্ঠে হুমকি নাচ। আমি গিলে ফেলি, কারণ কোনো উপায় নেই। ওর বীজ আমার গলা দিয়ে নেমে যায়। সঙ্গে সঙ্গে আমার গলা দিয়ে বের হওয়ার কথা ছিল এমন হাজারটা অভিশাপ আটকে যায়। আমি তখনই থামি, অ্যালকোহলের ঘোর কেটে যায়, আর সেই মুহূর্তে আমি পুরোপুরি হুঁশে আসি। ও নিজের লিঙ্গ প্যান্টে গুজে নেয়, আমাকে এমনভাবে দেখতে থাকে যেন ও বুঝতে পারছে না আমাকে খেতে চাইছে নাকি মারতে চাইছে। তোমার পুষে আমার জন্য ভিজে আছে, তাই না? তুমি গাধা, আমি ক্ষীণ অশ্রু ভরা কণ্ঠে বলি। রিফ্রেইনিংয়ে যা হলো দেখতে দাও, লিটল মাউস। আমি ভ্রু কুঁচকে বিভ্রান্ত হয়ে তাকাই। তোমার হাত তোমার প্যান্টের ভেতরে ঢোকাও, আঙুল ঢোকাও পুশির ভেতর, তারপর আমাকে দেখাবে। আমি মুখ খুলে ওকে গালি দিতে যাই, কিন্তু ও আবার গাল চেপে ধরে। আরেকটা অশ্রু পড়ে যায়। তুমি কি এখনো শিখোনি মুখ বেশি চালালে কি হয়? আমার মুঠো শক্ত হয়ে যায়, আঙ্গুলের ঘিরা সাদা হয়ে যায় চাপে। এই লোক ভাবে আমি ওর প্রেমে পড়ব? হাসতে ইচ্ছে করে ওর মুখের উপর। না, আমি চাই ওর মুখে নিজের হাতে দাগ কেটে দেই, কেটে কেটে ওর ভেতরের মতো বাইরেও কুৎসিত করে দেই। তবুও আমি ওর কথা মতো করি। থং এর পাশে সরিয়ে মাঝের আঙ্গুল ভেতরে ঢুকিয়ে তারপর সেই আঙ্গুল ওর দিকে দেখাই। ভিজে ঝকঝক করছে। ও আমার সে বিদ্রুপ বুঝে, কিন্তু একটু বিরক্ত হয় না। লজ্জায় আমার চোখে ঝাপসা হয়ে আসে, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করি না। ওর জন্য আমার কিছু নেই, শুধু বিষ ছাড়া। ও আমার হাত ধরে সে আঙ্গুল নিজের মুখে নিয়ে যায়। আমি ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু ওর কাছে আমি অসহায়। ওর উষ্ণ ভেজা ঠোঁট আমার আঙ্গুলে চুষে নেয়, জিভ দিয়ে এক ফাঁক দিয়ে সব চুষে নেয়। আমি দাঁত দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলি। সেই বিদ্যুৎ যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে। ওর চোখ উল্টে যায়, এমনভাবে চুষছে যেন ওর জীবনের সেরা ললিপপ খাচ্ছে। আমার পেট কুঁচকে যায়, পুরো কেঁপে ওঠে। আমি ভিজে যাচ্ছি আর লজ্জায় ডুবে যাচ্ছি। ও আমার আঙ্গুল নিজের মুখ থেকে বের করে দেয়, আর আমার সর্বশক্তি দিয়ে নিজেকে ধরে রাখি যেন ওর লিঙ্গের উপর খুশি না মেরে দেয়। অবশেষে ও আমার চুল ছেড়ে দেয়। আমি দ্রুত ওর থেকে সরে যাই। ও প্যান্টের চেন বন্ধ করে আমার দিকে তাকায়। চাঁদের আলোয় ওর মুখের সামান্য অংশ দেখতে পাই, যা দেখে আমার মনে হয় ওকে মেরে ফেলি। ও আমাকে সেই প্রত্যাশিত দৃষ্টি দেয় না। ওর মুখ ফাঁকা, এমনভাবে যেন কিছুই হয়নি। আর এই জিনিসটাই সবচেয়ে খারাপ। সবচেয়ে মজার কথা জানো, ও নিচু স্বরে বলে, আজ রাতে আমি তোমাকে বিছানায় শুইয়ে দিয়ে রেখে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেন ভুলে না যাও লিটল মাউস, আমি যদি পুরোপুরি তোমার হই তাও আমি ভালো মানুষ নই। ডায়েরি, সেপ্টেম্বর 27, 1945। বিশ্বযুদ্ধ শেষ হওয়ায় মনে হচ্ছে এখন দুনিয়াটা কিছুটা স্বস্তি পেয়েছে। সৈনিকরা বাড়ি ফিরছে, আর যদিও অনেকে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তবু এর শেষ হওয়ায় আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু পার্সন্স ম্যানরে যুদ্ধ এখনও শেষ হয়নি। আজ রোনালদো আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, যখন জন কাজের মধ্যে থাকবে আর সেরা স্কুলে থাকবে। বাড়ির বাইরে গিয়ে ঠান্ডা হাওয়া খাওয়া ভালো লাগবে। এর আগে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। সে আমাকে সুন্দর একটা পিকনিকে নিয়ে যাবে, তারপর সিনেমা দেখাতে নিয়ে যাবে। জনের বাড়িতে থাকা আগ্রাসী আচরণের কারণে আমি বুঝতে পারছি না কিভাবে রোনালদোকে বলবো। সাম্প্রতিক সময়ে আমি মাসে 1-2 বারের বেশি তাকে দেখতে পারছি না। সে বলেছে তার কাজ খুব ডিমান্ডিং, আর আমি এখনও তাকে স্বীকার করিনি যে জনের সাথে আমার সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। আমি নিশ্চিত রোনালদো খুশি হবে শুনে যে আমরা হয়তো বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যখন আমি সব সত্যি স্বীকার করব তখন সে কি করবে, কারণ জন কতটা রাগী সেটা সে জানে না। আমি আশা করি রোনালদোর রাগ নিয়ন্ত্রণে রাখতে পারবে। রোনালদোর মেজাজ খারাপ হতে সময় লাগে না, হয়তো জনের চেয়েও দ্রুত। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।